এইটা কাজ করলে অন হবে। তো আমরা যারা গাড়ি চালাইতে জানি তাদেরকে বেশ কিছু কাজ জানা জরুরি, যে কাজগুলো প্রতিনিয়ত করা লাগে। সকালে ঘুম থেকে উঠে গাড়িতে গেলে গাড়িতে গিয়েই করা লাগবে এই কাজগুলো। প্রথমত সকালে গিয়ে গাড়ির চাকা চেক করতে হবে, চাকাতে পানি আছে, বাতাস আছে কিনা। গাড়ির 4-5 রাউন্ড দিয়ে 4 চাকায় বাতাস আছে কিনা সম পরিমাণ এটা চেক করবো। তারপরে কাজ হচ্ছে আমরা দরজার লক খুলবো। আমাদের গাড়ির চাবি দিয়ে খুলতে হয়, কোনো কোনো গাড়ির টাচে খুলবে, রিমোট সিস্টেম। আপনি টাচ করলে হ্যান্ডেলে ওই যে দরজার যেটা আছে না সাদা মতো, যেটা টাচ ধরে আমরা খুলি, এটা কি বলে? হ্যান্ডেল। হ্যান্ডেলে টাচ করলে খুলে যাবে। আপনি টাচ করবেন, দরজা আনলক হয়ে যাবে, তখন খুলবে। খোলার পরে ভিতরে ওই যে আমরা গ্যাস নেওয়ার সময় অনেকেই গ্যাস নিচ্ছেন না, গ্যাস নেওয়ার সময় যে সামনে বনেট খোলার আছে না, ওটা টান দিয়ে সামনে বনেট খুলবো। খুলে বনেটের ভিতরে গিয়ে আমরা উঁচু করে ওটা কিভাবে আনলক করতে হয় দেখছেন তো? বনেট আনলক করতে হয় কিভাবে, আনলক করে সঠিক জায়গাতে রাখবো, নাহলে কিন্তু ওটা খুলে আবার মাথা পড়ে যাবে। যখন চেক করবো হয়তো কোনো কারণে খুলে মাথায় পড়ে যেতে পারে। যাতে না পড়ে যায় সেই সিস্টেমে রাখবো, রাখার সিস্টেমও আছে। আমরা ওখানে গিয়ে অল্প সময় দেখাই ফেলবো যে গরম বেশি। এরপরে আমরা ওখানে গিয়ে 4টা অয়েল চেক করবো। প্রথমত গাড়িতে মিনিমাম 4টা অয়েল থাকে যদি অটো গাড়ি হয়। ম্যানুয়াল গাড়ি হলে 5টা অয়েল থাকে। কি কি জানেন? প্রথমত হচ্ছে ইঞ্জিন অয়েল চেক করবো ফার্স্ট। ইঞ্জিন অয়েলের আপনার ডিভিস্টিক কাঠি আছে একটা, যেটা টান দিয়ে আমরা মোবিল চেক করি। ওর কাঠিতে লেভেল দেওয়া আছে, নির্দিষ্ট লেভেল পরিমাণ মোবিল থাকতে হবে। যদি কম থাকে তাহলে আমাদের গাড়িতে রিজার্ভ মোবিল দিয়ে ওইটা ফিল আপ করে নিব। মোবিল চেক করার পরে আমরা কি চেক করব? পাওয়ার অয়েল চেক করব। পাওয়ার অয়েল যেটা আমরা স্টিয়ারিং ঘোরানোর জন্য যে অটোমেটিক স্টিয়ারিং এর সফটওয়্যার স্টিয়ারিং, পাওয়ার অয়েল যদি না থাকে স্টিয়ারিং সফট হবে না, হার্ড হয়ে থাকবে। পাওয়ার অয়েলের লেভেল সঠিক পরিমাণ আছে কিনা মুখ খুলে বাইরে থেকে ও লেভেল আছে, দাগ দেওয়া আছে, দাগ পরিমাণ আছে কিনা চেক করে দেবো। পাওয়ার অয়েল চেক করার পরে কি চেক করব? ব্রেক অয়েল। ব্রেক অয়েল গাড়ির একটা গাড়ির প্রাণ হচ্ছে ব্রেক অয়েল। গাড়ি চালাতে হলে ব্রেক অয়েল যদি গাড়িতে না থাকে আপনার গাড়ি যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। তো ব্রেক অয়েল চেক করলাম, ব্রেক অয়েল সঠিক পরিমাণ আছে কিনা চেক করে নেওয়ার পরে চেক করব কি গিয়ার অয়েল। গিয়ার অয়েল সঠিক লেভেল আছে ওখানেও, ওটাতেও ডিপস্টিক কাঠি আছে, ওই কাঠি বের করে দেখবো সঠিক পরিমাণ আছে কিনা, বা গিয়ার অয়েলে ঘনত্ব বেড়ে গেছে কিনা বা হালকা হয়ে গেছে কিনা। গিয়ার অয়েলের নির্দিষ্ট মেয়াদ থাকে, ইঞ্জিন অয়েলের নির্দিষ্ট মেয়াদ থাকে। ইঞ্জিন অয়েল যদি আপনার হাইব্রিড গাড়ি হয় তাহলে 50 থেকে 60,000 কিলোমিটার চলার পরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। গিয়ার অয়েলও ঠিক একই অবস্থা। গিয়ার অয়েল আমরা দিন গুনি, নর্মালি 6 মাস পর পর গিয়ার অয়েল চেঞ্জ করি। তো 6 মাস যদি আবার গাড়ির চলা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আরো কম সময় গিয়ার অয়েল চেঞ্জ করবো। কালার এবং ঘনত্ব দেখে আমরা নির্ণয় করবো যে আমাদের এটা চেঞ্জ করার সময় হয়েছে কিনা। 4টা অয়েল পাইলাম, ইঞ্জিন অয়েল, পাওয়ার অয়েল, ব্রেক অয়েল, গিয়ার অয়েল। 4টা অয়েল চেক করলাম। কিন্তু যদি ম্যানুয়াল হয় আর একটা অয়েল থাকবে, সেটা হচ্ছে ক্লাস অয়েল। ব্রেক অয়েলের পাশে আরেকটা পট থাকে, সেম ব্রেক অয়েলের মতো আরেকটা পট থাকবে, সেটা ক্লাস অয়েল থাকবে। যদি ম্যানুয়াল হয় ক্লাস অয়েল চেক করে নিব। 4টা অয়েল চেক করলাম বা 5টা অয়েল চেক করে নিলাম। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় আছে পানি চেক করা। পানি কি করবে? পানি হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখে। পানি আমাদের কি করে? আমাদের শরীর ঠান্ডা রাখে, শরীরে ভারসাম্য বজায় রাখে। তা গাড়ির ক্ষেত্রে পানিটা ইঞ্জিনের ভারসাম্য বজায় রাখে এবং ইঞ্জিনকে ঠান্ডা রাখে। ওই রেডিয়েটরে পানি আছে কিনা, যদি রেডিয়েটরে পানি কম থাকে আমরা ফিল আপ করে দেবো। একটা রিজার্ভ ট্যাঙ্কি থাকে রেডিয়েটরের জন্য, সেই ট্যাঙ্কিটাও ফিল আপ করবো। আরো একটা রিজার্ভ ট্যাঙ্কি থাকে, মোট 3টা ট্যাঙ্কি থাকে। একটা হচ্ছে রেডিয়েটর আর 2টা রিজার্ভ ট্যাঙ্কি। এই 2টা রিজার্ভ ট্যাঙ্কির একটা রিজার্ভ ট্যাঙ্কি হুইপারে পানি দেওয়ার জন্য। গাড়িতে দেখবেন একটা বাম পাশে হুইপার সুইচ আছে, সুইচ করলে পানি উঠে আসে গ্লাসে। এখানে ওর জন্য আলাদা একটা রিজার্ভ ট্যাঙ্কি থাকে। এই রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে কিনা, যদি পানি না থাকে হবে কি, আপনি মেঘের দিনে রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশের গাড়ি যাওয়ার সময় ওই পানি পিছকে প্যাক পানি বা কাদা পানি আপনার গ্লাসে লাগিয়ে দিচ্ছে, সামনে দেখতে পাবেন না। হুইপার যতই ঘষা দিবেন তত আপনার চোখের গ্লাস ঘোলা হবে, দেখতে পাবেন না। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পানি থাকতে হবে এবং পানি ব্যবহার করে হুইপার ঘষা দিতে হবে। ওই বামের সুইচ, বামের এই যে হুইপার সুইচ চাপ দিলে পানি উঠবে। তো ওই রিজার্ভ ট্যাঙ্কিতে পানি থাকতে হবে। তার মানে 2টা রিজার্ভ ট্যাঙ্কি এবং রেডিয়েটরে বাধ্যতামূলক পানি ফুল করে নিতে হবে, যদি লং জার্নি নিতে চান আর শর্ট জার্নি নিতে চান। এবং গাড়িতে ন্যূনতম 2 লিটার পানি থাকতে হবে, ন্যূনতম 2 লিটার, যেটা আপনি খেতে পারেন এরকম পানি, যাতে পানি কমে যায় সেটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে গাড়িতে ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, ইঞ্জিন অয়েল, এই 3টা অয়েল ন্যূনতম গাড়িতে থাকতে হবে।
ধরেন আপনার গাড়ি পার্কিং এ রাখা আছে, আপনার গাড়িতে ব্রেক অয়েল নাই, গাড়িতে রিজার্ভও নাই, পটেও ব্রেক অয়েল নাই, গাড়িতে বের করবেন কিভাবে বের করবেন? ব্রেক অয়েল ছাড়া গাড়ি বের করতে পারবেন? ব্রেক হবে গাড়িতে? তাহলে রিজার্ভ থাকতে হবে গাড়িতে বাধ্যতামূলক গাড়ি চালাতে হলে। আমরা তো সবাই গাড়ি চালাচ্ছি না? একটা গাড়িতে কয়টা চাকা থাকে বলতে পারেন? জানেন কয়টা চাকা থাকে? জানেন না? গাড়ি কয়টা চাকা থাকে ওস্তাদ? গাড়িতে চাকা থাকে 5টা, 4টা চাকা অলওয়েজ লাগানো থাকে, একটা রিজার্ভ থাকে। রাস্তাতে কোনো জায়গায় যদি একটা চাকা নষ্ট হয়ে যায়, ওই চাকারে রিপ্লেস করে নিয়ে আসতে হয়। বাধ্যতামূলক 5টা চাকা থাকতেই হবে। যদি আপনার গাড়িতে 5টা চাকা না থাকে, 5টা চাকা রেডি করে তারপরে বের হতে হবে। তা না হলে ওই মাঝ রাস্তায় আটকে থাকতে হবে আপনার, কেউ আপনাকে হেল্প করবে না। এবং এই চাকারও সাইজ জানতে হবে। আপনার গাড়িতে চাকা আছে, এই চাকার সাইজটা কত নাম্বারের চাকা, এই চাকার সাইজ যদি আপনি আগে থেকে না জেনে থাকেন, হঠাৎ করে রাস্তায় গিয়ে আপনার গাড়ির চাকাটা নষ্ট হয়ে গেছে, তখন আপনি তো চাকাটা অর্ডার করবেন, যে আপনি বা চাকাটা কিনতে যাবেন, দোকানে গিয়ে যদি না বলতে পারেন যে আমার এত সাইজের চাকা লাগবে, তাহলে তো কিনতে পারবেন না। ওখানে রিং এর সাইজ থাকে, চাকার সাইজ থাকে, এই সাইজটা আপনাকে আপনার গাড়ি অনুযায়ী জেনে নিতে হবে। আপনার ব্লু বুকে থাকে, গাড়ির যে থাকে না, ব্লু বুক থাকে, ব্লু বুকে প্রত্যেকটা চাকা সাইজ, ওজন, ওয়েট, কালার সবকিছু ডিটেলস দেওয়া থাকে ওখানে। প্রয়োজন এখান থেকে জেনে নিবেন। না হলে এখন আরো সহজ পদ্ধতি, আপনার গাড়ির নাম লিখে গুগলে সার্চ দিবেন, ওখানেই লেখা থাকবে আপনার গাড়ির ডিটেলস কি কি আছে না আছে। এরপরে তৃতীয় হচ্ছে, গাড়ি চালাইতে হলে আমাদের কিছু পেপারস প্রয়োজন। জানেন কি কি পেপারস প্রয়োজন গাড়ি চালাইতে? রোডে গাড়ি চালাইতে হলে বাধ্যতামূলক কিছু পেপারস প্রয়োজন। এই যে গাড়ির পেপারস এরকম, এখন যদিও ডিজিটাল, কিন্তু এটা বাংলাদেশের জন্য এর থেকে ডিজিটাল হয়নি, এরকম পেপারস দরকার। এটা হচ্ছে পুরাতন আমলের ব্লু বুক বলে এটা, এখন এটা স্মার্ট কার্ড হয়ে গেছে। মোটরসাইকেলের স্মার্ট কার্ড আছে না, এটা স্মার্ট কার্ড হয়ে গেছে। এটা হচ্ছে ইন্স্যুরেন্স পেপার। আর এটা হচ্ছে ট্যাক্স টোকেন বলে, ট্যাক্স টোকেন। তো এই ট্যাক্স টোকেনটা বাধ্যতামূলক থাকতে হবে আমাদের। নর্মালি গাড়িতে যে পেপারস থাকতে হয়, রুট পারমিট থাকতে হয়। রুট পারমিট, আপনার এই গাড়িটা কোন রুটে চলবে। যদি প্রাইভেট কার হয় কোনো রুট পারমিট লাগে না, কিন্তু অন্য অন্য গাড়ি যদি হয়, ধরেন সিএনজি বা আপনার বাস, ট্রাক, এই জাতীয় কোনো গাড়ি হলে রুট পারমিট বাধ্যতামূলক, বাইকে লাগে না। তো রুট পারমিট থাকতে হবে আপনার, ট্যাক্স টোকেন থাকতে হবে, ইন্স্যুরেন্স থাকতে হবে, ফিটনেস থাকতে হবে আপনার গাড়ির, ফিটনেস পেপার বা ফিটনেস টোকেন। আপনার গাড়ি সঠিক ফিট আছে কিনা এটা বিআরটিএ পরীক্ষা করে একটা টোকেন লাগাই দেবে আপনাকে, একটা পেপার সাবমিট করবে। এই 4টা কাগজ এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাথে। যদি ধরেন আপনার আমাদের বাংলাদেশেও কোথাও আপনি গাড়ি চালাই যাচ্ছেন, আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে বাট মেয়াদ নাই, আপনার সর্বোচ্চ 30,000 টাকা জরিমানা হতে পারে, আর সর্বনিম্ন 5,000 টাকা। আর না থাকলে তো আপনার গাড়ি আটক করতে পারে যে ড্রাইভিং লাইসেন্স নাই, অথবা তারা তাদের ধারা অনুযায়ী যে যে ধারায় মামলা দেওয়া যায় সেই সেই ধারায় মামলা দিতে পারবে তারা। যদি তারা সহানুভূতি দেখায় আপনাকে ছাড় দেয়, সেটা ভিন্ন কথা। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কি হবে? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তাতে, হয় না? গাড়ি চালাতে গেলে অনেক দুর্ঘটনা ঘটে, আমার অজান্তেও হয়ে যায়, আবার নিজের ইচ্ছাকৃত ভাবে অনেক সময় হয়ে যায়। যে আমি এটা যদি এখানে অ্যাক্সিলেটর না বাড়াই কন্ট্রোল থাকতাম, তাইলে হয়তো আমি গতি বাড়াই ওর গায়ে লাগতো না, থাকতো। আবার এমন হয় বাচ্চারা দৌড় বেড়েছে আমার সামনে দিয়ে পড়ে গেছে, হয় না এরকম? তো এই যে অ্যাক্সিডেন্টটা হলো, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে মার্ডার মামলায় পড়বেন আপনি। আর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ওই মার্ডার মামলা হবে না আপনার বিরুদ্ধে, আর নর্মালি অ্যাক্সিডেন্ট হিস্টোরি হবে এটা। আপনার বিদেশে বেশি এটা। সুতরাং ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোর চেষ্টা করবেন না। যদিও আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে আমরা আইনের তোয়াক্কা করি না। এই বাংলাদেশি বলেন না যে দেশেই বলেন, অবশ্যই আইন মেনে চলা জরুরি। কাগজ পাইলাম 4টা, আমরা কমপ্লিট পাবো, এবং ড্রাইভিং লাইসেন্স না হলে গাড়ি চালাবো না। তৃতীয়ত, আমরা গাড়ির ভিতরে যখন বসি, ভিতরে বসার পরে তো আমরা দরজা টরজা লক করি না। নর্মালি লক করি কি না? গাড়ির সিটে বসে সবকটা দরজা লক করে দিতে হবে, যাতে গাড়ি রানিং অবস্থায় দরজা না খুলে যায়। অনেক সময় আনলক থাকলে গাড়ির রানিং অবস্থায় ব্রেক করলে দরজা খুলে যায়, খুলে গেলে পাশে যে গাড়ি যাবে বা সামনে দিয়ে গাড়ি আসলে মানুষ গেলে তার গায়ে জোরে ধাক্কা লাগবে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা দরজা
কন্টিনিউ লক করে রাখবো। ধরে নিলাম এখানে আমরা গাড়ির দরজা লক করে রাখছি, গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। মানে যখন দুর্ঘটনা ঘটে তখন মানুষের কিন্তু আর সেন্স ঠিক থাকে না, ফাস্ট হয়ে যায়, কি করবো আর খুঁজে পায় না। এই সময় কি করবেন? দরজা আনলক হচ্ছে না, ধরেন আপনার গাড়ির স্টার্ট, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, চাবিতেও কাজ হচ্ছে না, টোটাল দরজা আনলক হচ্ছে না, বের হবেন না? কি করে বের হবেন জানেন? এটা কি করে বের হবেন জানেন? উইন্ডো তো বুঝছি, উইন্ডো তো নামবে না। অটো গাড়ি হলে ইঞ্জিন সুইচ অফ হয়ে গেলে নামবে, এটা নামবে না। বের হবেন কি করে? এটা বের হওয়ার কিছু টেকনিক আছে। আমাদের ড্রাইভিং সিটে বসি না, পিছনে মাথা রাখার মতো একটা পজিশন, এটা আছে না আলাদা? এটাকে আসলে মাথা রাখার জন্য আছে, আরামের জন্য। এটা দুটো কাজে ব্যবহার হয়। এটা এটা যদি আমরা যেদিকে ঘোরানো, এই পজিশনটা এখানে ঘোরানো আছে, আমরা আমাদের কমফোর্টের জন্য রাখছি। যদি কোনো ড্রাইভার লং জার্নিতে যায়, তাহলে গাড়ি সাইড করে যদি রেস্ট নিতে চায়, তখন এটাকে খুলে উল্টা করে দিলে রিল্যাক্সে একটু রেস্ট নিতে পারবে। প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে, যদি এরকম কখনো মেজর ঘটনা ঘটে যে আমাদের দরজা আনলক হচ্ছে না, আমরা ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গেছি, ধরেন আমার গাড়ি পানিতে পড়ে গেছে, বের হবেন না? বাঁচবেন না? বাঁচতে হলে কি করে বের হবো? তাহলে আমরা, আমাদের কাছে হাতুড়ি নেই যে গ্লাস ভাঙবো, আছে হাতুড়ি? গাড়িতে এরকম কোনো অস্ত্র থাকে, যন্ত্র থাকে শক্ত যে আমরা গ্লাসে ভাঙতে পারবো? নাই। আমাদের ওই মাথার চাবি দিয়ে হবে না, মাথার যে এটা আছে না, ওইটা টান দিয়ে বের করা যায়। বের করে ওইটা দিয়ে সজোরে আমরা গ্লাসে ধাক্কা দেবো। আমি জায়গাত গিয়ে দেখো, যে সিটে বসি, এই মাথা রাখার মধ্যে একটা পজিশন আছে না এখানে, ছোট একটা, এইটায়, এইটা বের করা যায় ওখান থেকে। ওর ভিতরে দুইটা রড আছে, তো ওইটা বের করে ধরে সজোরে গ্লাসে ধাক্কা দেবে। একই জায়গায় মিনিমাম 3 বার ধাক্কা দিলে গ্লাস ভেঙে যাবে, তখন বের হতে হবে। এছাড়া তাড়াহুড়া করে আর বেরোনোর কোনো সুযোগই নাই। আর এখন আপডেট গাড়িতে একটা সুযোগ আছে, আপনার সামনে সিট ফেলাই, দ্বিতীয় সিট ফেলাই, পিছনে ব্যাক ডালায় চলে গেলে ওখানে একটা সুইচ আছে, ওই সুইচটা পাঞ্চ করলে খুলে যায়। আমাদের এই ওল্ড মডেল গাড়িতে না এটা। এখন যে হাইব্রিড গাড়িগুলো আছে, পিছনের থেকে বের হওয়ার একটা রাস্তা আছে। ওই যে আমরা ল্যাগেজ লক করার একটা চাবি আছে না, এই চ্যাপটার মধ্যে হালকা দিয়ে এরকম টান দিলে লক হয়ে যায়, আবার টান দিলে খুলে। ঠিক ওখানে ওরকম সিস্টেম আছে, ব্যাক ডোরে এর নিচে চাবি দিয়ে এরকম টান দিলে আনলক হয়ে যাবে। এটা বর্তমান যে গাড়িগুলো বেরোচ্ছে এটাতে আছে। তাহলে বের হওয়ার সুযোগ পাইছেন, কিভাবে বের হবেন? ইমার্জেন্সি তো এক্সিট হয়ে গেল, এখন আপনার গাড়ি রাস্তা বন্ধ হয়ে গেছে, অটো গাড়ি চালান না, রাস্তাতে মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে, হঠাৎ মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে, কি করবেন? আমাদের গাড়ি কালকে মনে হয় বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে যাচ্ছিল না কালকে গাড়ি? কোনটা চালাইছিলেন? কালোটা? ও আপনার না, বিকালে যারা ছিল। গাড়ি হয়েছে কি, গাড়ি স্লো কমে গেছে, আর প্রচন্ড গরম ছিল, এসি দিয়ে চালাচ্ছি, গাড়ি খালি খালি বন্ধ হয়ে যাচ্ছে। এয়ারপোর্ট রোডে গিয়ে গাড়ির গতি 40 কিলোমিটার, গাড়ি বন্ধ হয়ে গেছে, পিছনে গাড়ি সামনে গাড়ি। এখন ব্রেক করলে ব্রেক হবে? গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ব্রেক হবে? গাড়ির ওস্তাদ হবে? হবে না। তাহলে এখন করণীয় কি? গাড়ি 40 চলতেছে, গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, অটো গাড়িতে আর ব্রেক হবে না, দাঁড় করাবেন কি করে গাড়ি? আমরা সামনে তো গাড়ি আছে, তার কাছে ধাক্কা মারতে পারবেন না। তখন কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমরা ইমার্জেন্সি জ্বালাবো। ইমার্জেন্সি কোনটা? এই যে চারপাশের লাইট যেগুলো চলে, এটা হচ্ছে ইমার্জেন্সি বলে। আমরা ইমার্জেন্সি সুইচ আছে, জানেন কোনটা? বোর্ডে একটা ত্রিভুজ আকৃতি একটা চিহ্ন আছে, গ্লাসটা একটু টান দেন না ভাই, ভিতর গরম হয়ে যাচ্ছে খুব বেশি। ড্যাশবোর্ডের এসির কম্পার্টমেন্টের উপরে ত্রিভুজ আকৃতির একটা চিহ্ন আছে, এইরকম ত্রিভুজ আকৃতির একটা চিহ্ন আছে, ওই চিহ্নটা হচ্ছে ইমার্জেন্সি সিগন্যালের চিহ্ন। তো ওইটারে আমরা প্রথম হচ্ছে ওইটারে প্রেস করব, ইমার্জেন্সি সিগন্যাল চলে গেল। এরপরে ইঞ্জিন তো অফ হয়ে গেছি, আমরা প্যাডেলটা বারবার প্রেস করতে থাকবো, ব্রেক প্যাডেল বারবার প্রেস করতে থাকবো, যদি বাতাস ধরতে ধরতে একটা সময় স্লো হয়ে যেতে পারে। প্রথম কাজ ইমার্জেন্সি সিগন্যাল চালাবো। দ্বিতীয় কাজ হচ্ছে ব্রেক প্যাডেল বারবার সুইচ করব। তৃতীয় কাজ হচ্ছে আমরা গাড়ির কোথায় ছিল, গিয়ার বক্সের গিয়ার লিভার কোথায় ছিল? ড্রাইভিং এ ছিল না, ড্রাইভিং এ থাকা অবস্থায় বন্ধ হয়ে গেছে, আমরা ওইটারে ড্রাইভিং থেকে টান দিয়ে এলে নিয়ে আসবো। এলে আনা মানে কি, লো গিয়ার নিয়ে আসলেন একেবারে। ড্রাইভিং এ ফাস্ট আছে, লো মানে এটা নির্দিষ্ট কন্ট্রোলের ভিতরে চলে আসলো।
যদি আমরা ওইটার টান দিয়ে এতে দিয়ে দেয়, পার্কিং এ দিয়ে দেয়, 40 কিলোমিটার গতিতে যদি আমরা গিয়ার লিভার পার্কিং এ দিয়ে দেয়, কি হবে? গাড়ি জায়গাতেই পাল্টি খেয়ে যাবে। হ্যান্ডব্রেক তো কাজ করবে, হ্যান্ডব্রেক কাজ করার আগে এগুলো করতে হবে। এটারে যদি আমরা সরাসরি ড্রাইভে নিয়ে যাই, ওই পার্কিং এ নিয়ে যাই, আমরা তো গাড়ি বন্ধ করে পার্কিং করবো না, ভুলেও পার্কিং করা যাবে না। যদি আমরা একটা পার্কিং মোডে নিয়ে যাই, প্রথমত গিয়ার বক্স ভেঙে একবার গুঁড়ো হয়ে যাবে। 40 কিলো থেকে সরাসরি গাড়ি দাঁড়াবে না, তো ফুল গুঁড়ো হয়ে যাবে। পার্কিং এ নেবো না, টান দিয়ে আমরা লোতে নিয়ে আসবো, লো গিয়ারে একদম এলে, তখন গাড়ি কিছুটা নিয়ন্ত্রণ হবে না। তখন আমরা আমার হ্যান্ডব্রেক আছে না, হ্যান্ডব্রেক আস্তে আস্তে টান দিয়ে দিয়ে, একবারে টান দিব না। একবার টান দিলে কিন্তু চাকা লক হয়ে যাবে, গাড়ি ফস করে ঘুরে যাবে, পিছন ঘুরে সামনে চলে যাবে। আমরা এইটাকে আস্তে আস্তে টান দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করবো এবং হর্ন বাজাবো বাধ্যতামূলক, যাতে সামনে বা পিছনে যারা আছে এরা তো বুঝতেছে গাড়িটা ওই সিগন্যাল, ইমার্জেন্সি সিগন্যাল জ্বলা মানে সামনে পিছনে যারা ড্রাইভার আছে এরা বুঝে যে এই গাড়িটা কোনো সমস্যা হয়ে গেছে। তখন আপনাকে কেউ বিরক্ত করবে না, পাশ গাড়ি চলে যাবে, দূরত্ব বজায় রাখবে। আর সামনের গাড়ি ইয়ে করার জন্য আমরা হর্ন বাজাবো বারবার, যাতে সে আমাদের থেকে দূরে চলে যায় বা আশেপাশ থেকে দূরে যায়। এবং আমরা চেষ্টা করবো হ্যান্ড ব্রেক দিয়ে কন্ট্রোল করার। একটা সময় মোটামুটি কন্ট্রোলে যখন আসবো, ধরো মোটামুটি চলে এসেছি আমরা 10 কিলোর ভিতরে চলে এসেছি, তখন পার্কিং এ দিয়ে দেবো। পার্কিং এ দিলে জোরে একটা ধাক্কা খাবে গাড়ি, এই ধাক্কা কিন্তু মেনটেন করতে হবে আপনার। পিছনে যারা যাত্রী থাকবে তাদেরকে সাবধান করে দিতে হবে যে আপনি কন্ট্রোলে বসেন, ধাক্কা খাইলে কিন্তু সামনে সিটের গাড়িকে পড়ে যেতে পারে। হুট করে রাস্তায় যখন আমরা গাড়ি ইমার্জেন্সি ব্রেক হয়, কিরকম হয়, ইমার্জেন্সি ব্রেক হইলে পিছনে যাত্রী সামনে এসে পড়ে না, তো 10 কিলোর ভিতরে যখন আসবে তখন আপনি যদি এটাতে ড্রাইভে দিয়ে দেন, ওই পার্কিং মোডে দিয়ে দেন, তখন ওরকম ধাক্কা খাবে, যাতে যাত্রীরা সাবধান থাকে, এই সাবধান করে নিতে হবে। এই দুটো গুরুত্বপূর্ণ সিচুয়েশন হ্যান্ডেল করার উপায় বললাম। একটা হচ্ছে আমরা কিভাবে আটকা পড়ে গেলে বের হব, আর দ্বিতীয় হচ্ছে রানিং অবস্থায় গাড়ি বন্ধ হয়ে গেলে এই গাড়িটা কিভাবে আমরা কন্ট্রোল করব। এটা তো আমরা গাড়ি চালানোর সময় শিখিনি, ঠিক আছে? এই দুটো হচ্ছে আজকে নতুন শিক্ষা। চলেন আমরা ওই জায়গায় যাই 5 মিনিটের জন্য।